আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 বছর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে দেখো, আমরা এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায়ের একটা টপিক সালফার একাধিক যোজনী প্রদর্শন করে, সেটা নিয়ে কথা বলবো। দেখেন স্যার, আমরা জানি কিছু কিছু পরমাণু আছে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তার মধ্যে সালফার হলো একটা। আমরা জানি সালফারের যোজনী হলো তিনটা। সালফারের যোজনী কয়টা স্যার? তিনটা। সালফার কখনো কখনো যোজনী 2 প্রদর্শন করে, কখনো কখনো 4, কখনো কখনো 6। এই তিনটা যোজনী সালফারের প্রদর্শন করে। কথা কি বুঝাইতে পারছি? এখন অনেকগুলো বোর্ডে দেখা যাচ্ছে এই প্রশ্নটা আসছে, সালফার একাধিক যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, বা সালফার কিভাবে একাধিক যোজনী প্রদর্শন করে তা ব্যাখ্যা করো। এখন সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি সালফারের যোজনী হলো 2, 4, 6, এই তিনটা। এখন সালফার কিভাবে পরিবর্তনশীল যোজনী বা একাধিক যোজনী প্রদর্শন করে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। স্যার, সেটা নিয়ে যদি আমি ব্যাখ্যা করতে চাই, প্রথমে আপনাকে বুঝতে হবে যোজনী জিনিসটা আসলে কি। যোজনীকে আমি সহজ ভাষায় যদি আপনাকে বলি, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হয় যোজনী। কোনো একটা পরমাণু অপর একটা পরমাণুর সাথে বা অপর একটা পরমাণু গুচ্ছের সাথে যে ক্ষমতায় যুক্ত হয় সেইটাকে বলা হয় যোজনী। স্যার দেখেন, এখন এখানে সালফারের যোজনী কখনো হবে 2, কখনো হবে 4, কখনো হবে 6। এখন আমরা যদি সেটা স্টার্ট দেই, প্রথম অবস্থায় আমি দেখি স্বাভাবিক অবস্থায় সালফার, স্বাভাবিক অবস্থায় সালফার। আমি যদি সালফারের ইলেকট্রন বিন্যাস শুরু করি, তাহলে আমি দেখবো সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। দেখেন স্যার, এখন সালফারের ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এইটা হলো আমার সালফারের ইলেকট্রন বিন্যাস। স্বাভাবিক অবস্থায় সালফার এইভাবে থাকে স্যার, কথা কি বুঝতে পারছি? এখন এইখানে আমরা স্পষ্টত একটা বিষয় দেখতে পারতেছি, কোনো একটা পরমাণু অপর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা হইলো আমার যোজনী। এখানে সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে স্যার? 4টা। আমরা যোজনীর আরেকটা সংজ্ঞা পড়ছিলাম, কোন মৌল সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে তাই হলো যোজনী। আমরা দেখতে পাচ্ছি পি, যেটাকে পূর্ণ করার জন্য ইলেকট্রন প্রয়োজন হলো 6টা। এখানে পি এ ইলেকট্রন কয়টা আছে স্যার? 4টা। কথা কি বুঝাইতে পারছি? এখন এখানে সালফার করবে কি, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে S2- আয়নে পরিণত হবে। কথা বুঝাইতে পারছি? কোন একটা পরমাণু অষ্টক পূরণের জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে তাই হলো যোজনী। এখানে সালফার, তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। সালফার হলো 16, আর্গন হলো 18। 16 যদি 18 হইতে চাই, তাকে 2টা গ্রহণ করতে হবে। তাই সালফার এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করলো। কয়টা গ্রহণ করলো? 2টা। তাই সালফারের এখানে যোজনী হবে 2। দেখেন, সালফারের যোজনী 2 হয়, সেটা কিন্তু আমি ব্যাখ্যা করে ফেলছি স্যার। কথা কি বুঝাইতে পারছি? আমি আবারও বলতেছি, সালফারের যোজনী কখনো 2 হবে, কখনো 4 হবে, কখনো 6 হবে। এখন স্বাভাবিক অবস্থায় সালফারের আমি ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাসের পরে আমি দেখতে পারতেছি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। সে যদি আর্গনের মতো হতে চায়, তাকে আরো 2টা ইলেকট্রন প্রয়োজন হবে। তাই সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করে S2- আয়নে পরিণত হইল। আমরা জানি কোন পরমাণু যেই কয়টা গ্রহণ বা যেই কয়টা ত্যাগ বা যেই কয়টা শেয়ার করে, সেইটাই হলো তার যোজনী। যেহেতু সালফার এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই সালফারের যোজনী হবে 2। কথা বুঝতে পারছি? ওকে। এখন সালফারকে যদি আমি উত্তেজিত করি, দেখেন উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় সালফার, দেখেন উত্তেজিত অবস্থায় সালফার। স্যার, এখন আমি আপনাকে বলি, উত্তেজিত অবস্থায় যদি সালফারের আমি ইলেকট্রন বিন্যাস করি, একটা জিনিস একটু বুঝবেন যে স্যার, কোন মৌলকে যদি উত্তেজিত করা হয় বা কোন পরমাণুকে যদি উত্তেজিত করা হয়, তাহলে সাধারণত ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরটা ভাঙতে শুরু করে। কি করতে শুরু করে? সর্বশেষ শক্তি স্তরটা ভাঙতে শুরু করে। এখন সর্বশেষ শক্তি স্তরে যদি একাধিক উপশক্তি স্তর থাকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ উপশক্তি স্তরটা ভাঙতে শুরু করে। কথা বুঝাইতে পারছি? তার মানে সালফারকে যদি প্রথম অবস্থায় আমি উত্তপ্ত করি, তাহলে 3p যেটা আছে সেইটা ভাঙতে শুরু করবে। তার আগে আমি আপনাকে একটু বুঝাই। যেমন দেখেন, আমাদের উপশক্তি স্তর কয়টা? 4টা। উপশক্তি স্তর কয়টা? 4টা। S, P, D, F। কয়টা উপশক্তি স্তর? 4টা। এখন দেখেন, S এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে স্যার? 2টা। P এ কয়টা ইলেকট্রন থাকে? 6টা। D এ কয়টা ইলেকট্রন থাকে? 10টা।
এফ এ কয়টা ইলেকট্রন থাকে? 14টা। খুব ভালো করে বুঝবেন, এই জায়গাটা বুঝতে হবে আমাদের। আমি বলছি সাধারণত উপশক্তি স্তর হলো আমার 4টা, 4টার মধ্যে এস এ থাকে 2টা ইলেকট্রন, পি এ থাকে 6টা ইলেকট্রন, ডি এ থাকে 10টা ইলেকট্রন এবং এফ এ থাকে 14টা ইলেকট্রন। কথা বুঝাইতে পারছি? এখন স্যার আপনি একটু একটা কথা বুঝেন, এস এর 2টা ইলেকট্রন থাকে সাধারণত একটা ঘরের মধ্যে। এস এর 2টা ইলেকট্রন কয়টা ঘরে থাকে? একটা ঘরের মধ্যে। পি এর 6টা ইলেকট্রন থাকবে আপনার 3টা ঘরের মধ্যে। পি এর 6টা ইলেকট্রন কয়টা ঘরে থাকে? 3টা ঘরের মধ্যে থাকে। এতটুকু বুঝেন। আসলে এসএসসি ফিজিক্সে এগুলো খুব একটা নাই, কিন্তু সালফারের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করার জন্য এটা আপনাকে ভালো করে জানতে হবে। আপনি কিছুক্ষণ আমার সাথে থাকেন, এই প্রশ্নের অ্যান্সার আপনি খুব ভালো করে দিতে পারবেন আমি আশা করতেছি। স্যার দেখেন, এখানে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যোজনী মানে কোন পরমাণু যে কয়টা ত্যাগ গ্রহণ বা শেয়ার করবে তাই হলো যোজনী। সহজ কথা মনে রাখেন, কোন পরমাণু যে কয়টা ত্যাগ গ্রহণ বা শেয়ার করবে। এখানে সালফার ইলেকট্রন বিন্যাস করে আমি দেখতে পারতেছি তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের তুলনায় তার 2টা কম, তাই সে 2টা গ্রহণ করছে, এখানে তার যোজনী হয়েছে 2। ক্লিয়ার? এরপরে আমি সালফারকে উত্তেজিত করছি। যে পরমাণুগুলা একাধিক যোজনী প্রদর্শন করে ওইগুলোকে উত্তেজিত করতে হয় আমাদের। কি করতে হয়? উত্তেজিত। আমি সালফারকে যদি এখানে উত্তেজিত করি, আমি আপনাকে বলে দিচ্ছি কোন পরমাণুকে উত্তেজিত করলে সাধারণত তার সর্বশেষ শক্তি স্তর ভাঙতে শুরু করে। কোন শক্তি স্তর ভাঙে? সর্বশেষ শক্তি স্তর থেকে ভেঙে ভেঙে যেতে শুরু করে। এখন সর্বশেষ শক্তি স্তরে যদি একাধিক উপশক্তি স্তর থাকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ উপশক্তি স্তরটি আগে ভাঙে। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, আমি আপনাকে এখানে নিয়ে আসছি একটা বিষয় একটু বোঝানোর জন্য। এই বিষয়টা একটু ভালো করে বুঝেন। এই বিষয়টা যদি না বুঝেন তাহলে এখানে বোঝানো আপনাকে কষ্টকর হবে। আমি বলছি উপশক্তি স্তর হলো আমার 4টা। এখন 4টা উপশক্তি স্তরের মধ্যে এস এ থাকে 2টা ইলেকট্রন, পি এ থাকে 6টা, ডি এ থাকে 10টা এবং এফ এ থাকে 14টা ইলেকট্রন। এখন এস এর 2টা ইলেকট্রন সাধারণত থাকে হলো আপনার একটা ঘরের ভিতরে। আপনি একটু আমার কথাটা বুঝেন, আপনি এটা হুবহু বুঝে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনি মনে রাখেন এস এর 2টা ইলেকট্রন কয়টা ঘরে থাকে? একটা ঘরে। পি এর 6টা ইলেকট্রন 3টা ঘরের মধ্যে থাকবে। এখন ডি এর 10টা ইলেকট্রন থাকবে আপনার 5টা ঘরের মধ্যে। কয়টা ঘরের মধ্যে? 5টা। 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে থাকবে। এখন এফ এর 14টা ইলেকট্রন থাকবে 7টা ঘরের মধ্যে। 1 2 3 4 5 6 7। কথা কি বুঝাইতে পারছি? এখন আমি এফ নিয়ে খুব একটা কথা বলবো না, আমি এস পি ডি এই 3টা নিয়ে কথা বলবো। কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাকে বলতেছি এস এর 2টা ইলেকট্রন থাকে একটা ঘরের ভিতরে, পি এর 6টা ইলেকট্রন থাকে 3টা ঘরের ভিতরে, ডি এর 10টা ইলেকট্রন থাকে 5টা ঘরের ভিতরে, আর এফ এর 14টা ইলেকট্রন থাকে 7টা ঘরের ভিতরে। আরো সহজ করে যদি বলি, প্রত্যেকটা ঘরে 2টা করে ইলেকট্রন থাকে। কথা কি বুঝাইতে পারছি? ওকে। এখন আপনি দেখেন, এখন এইটা যদি এক্স মানে পি এর যে 3টা ঘর, 3টা ঘরের নামগুলো কেমন জানেন? এর নাম হলো এক্স, এই ঘরের নাম হলো ওয়াই, এই ঘরের নাম হলো জেড। আপনি একটু মনে রাখেন, পি এর প্রথম ঘরটার নাম কি বললাম? এক্স। পি এর যে 2 নম্বর ঘর এটার নাম কি? ওয়াই। জেড এর যে পি এর যে 3 নম্বর ঘরটা তার নাম হলো জেড। এখন আপনি মনে রাখেন আরেকটু, যে ডি এর যে প্রথম ঘর এটার নাম হলো এক্স ওয়াই, যে 2 নম্বর ঘর তার নাম হলো ওয়াই জেড। কথা কি বুঝছেন? তার যে 3 নাম্বার ঘর এটার নাম হলো জেড এক্স, আর যে 4 নাম্বার ঘর এটার নাম হলো এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার। কথা কি বুঝছেন? তার যে 5 নাম্বার ঘর তার নাম হলো জেড স্কোয়ার। কথা কি বুঝছেন? আপনি একটু ভালো করে বুঝেন। আমি আপনাকে বলছি এফ এর গুলো আমি জানবো না, আমার এসএসসি তে এফটা খুব একটা লাগবে না। আমি আপনাকে বলছি এস এর 2টা ইলেকট্রন একটা ঘরের ভিতরে থাকে, পি এর 6টা ইলেকট্রন থাকে 3টা ঘরের ভিতরে। কথা কি বলতে পারছি? ডি এর 10টা ইলেকট্রন থাকে 5টা ঘরের ভিতরে। কথা বুঝছেন? এতটুকু ক্লিয়ার হইলো? এখন আমি আপনাকে শিখাইতেছি নামগুলা। যে পি এর প্রথম যে ঘরটা এটার নাম হলো এক্স, পরের যে ঘরটা তার নাম হলো ওয়াই, পরে পি এর যে 3 নাম্বার ঘরটা তার নাম হলো জেড। কথা বুঝাইতে পারছি? এখন আপনি ধরেন কথার কথা, এইটা যদি আপনার হয় 3p, মনে করেন যে কথার কথা আপনার 3p যে শক্তি স্তরটা আছে উপশক্তি স্তর, এটার ভিতরে অরবিটাল কয়টা থাকবে? আপনি দেখেন, একটা থাকবে হলো 3px, আরেকটা থাকবে হলো 3py, আরেকটা থাকবে হলো 3pz। কথা বুঝাইতে পারছি? এখন আর ডি এর যে 5টা ঘরের নাম, প্রথম ঘরটা হলো xy, প্রথম ঘরটার নাম কি স্যার? 3xy। যেমন আপনি যদি ভাবেন এই ঘরটার আপনি নাম দিবেন, এই ঘরটার নাম আপনি দিতে পারবেন 3xy। এই ঘরটার নাম আপনি সরি 3xy না স্যার, এই ঘরটার নাম আপনি কি দিবেন স্যার? ধরেন এটা ধরেন আপনার 3d, এটা ধরেন আপনি 3d, তখন আপনি এই ঘরের নাম হবে 3dxy, এই ঘরের নাম হবে 3dyz, এই ঘরের নাম হবে আপনার 3dzx, এই ঘরের নাম আপনার হবে 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ঘরের নাম হবে আপনার 3d z স্কোয়ার।
কথা কি বুঝাইতে পারছি? মানে আপনি খুব একটু বুঝেন, এই বিষয়গুলো খুব বেশি কঠিন না, বিষয়গুলো খুবই সোজা, একটু ভিতর থেকে ফিল করেন। আমি আপনাকে বুঝাইতেছি যে এস এস এর মধ্যে ইলেকট্রন কয়টা? দুইটা থাকবে, দুইটা ইলেকট্রন একটা ঘরের ভিতরে থাকবে। পি এর 6টা ইলেকট্রন থাকবে তিনটা ঘরের ভিতরে। এখন তিনটা ঘরের তারা কিছু নাম দিছে স্যার, এই যে পি এর একটা ঘরের নাম এক্স, একটা ঘরের নাম ওয়াই, একটা ঘরের নাম হলো জেড। এখন ধরেন এটা যদি আপনার 3p হয়, যেমন ধরেন এটা ধরেন আপনার 3 নাম্বার শক্তি স্তর 3p, তাহলে এই ঘরটার নাম কি হবে? 3px। এটার নাম কি হবে? 3py। এটার নাম কি হবে স্যার? 3pz। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, এখন আমি যদি আপনাকে বলি স্যার ধরেন এই না 3p কত ছিল স্যার? 3p4 ছিল না? আমি যদি এইটার ইলেকট্রন গুলো যদি এখানে বসানো শুরু করি, তাহলে দেখেন সর্বপ্রথম সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন যাবে। এক্স এ একটা, এটাতে একটা, এটাতে একটা, পরে ইলেকট্রন তো 4টা হয়েছে 3টা, পরে আরেকটা করে আবার যোগ হবে। যদি এটা 5টা হইতো আরেকটা এনে যোগ হলো, যদি 6টা হইতো আরেকটা এনে যোগ হলো। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কারো কোনো সমস্যা আছে? নাই স্যার। এখন আমি আপনাকে বলতেছি সাধারণত সর্বশেষ উপশক্তি স্তরটা আগে ভাঙবে। যে আমি যদি এটার ইলেকট্রন বিন্যাসটা আপনাকে কইরা দেখাই যে 1s2 2s2 2p6 3s2, এখন দেখেন 3p যেটা 3p এইখানে এটা ভেঙে তিনটা ঘর হবে, তিনটা ঘর। এটা 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 ধরেন আপনার 3pটা, এটা ধরেন আপনার 3pটা ধরেন, এটা ধরেন আপনার 3p, পরেরটা আছে আপনার 3d ধরেন। এখন আচ্ছা সরি, আমি একটু এইখানে লিখে দিই 3p ধরেন, এই যে এটা ধরেন আপনার 3p ঘর যেটা। কথা কি বুঝছেন? এরপরে এই ঘরটা যেটা, এটা ধরেন আপনার 3d এর ঘর। 1 2 3, 1 2 3 4, এটা ধরেন আপনার 3d এর ঘর। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি যদি ইলেকট্রন দেন স্যার, এখানে ঘটনা কি হবে? আপনি তাকে যেহেতু উত্তেজিত করছেন, এখানে এইখানে তার যে 4টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন প্রথমে একটা একটা করে যাবে, একটা, এই যে একটা, এই যে একটা, প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করলো, আর একটা ইলেকট্রন বাড়তি আপনার এই 3d তে চলে যাবে। আপনি একটু বুঝেন, আমি 3pর প্রথম ঘরের নাম কি দিয়েছিলাম? 3px। পরের ঘরের নাম কি? 3py। পরেরটার নাম কি স্যার? 3pz। আর এই যে ডি এর ঘরগুলোর নাম কি? প্রথম ঘরের নাম দিয়েছিলাম xy, তার মানে এই ঘরটা হলো 3dxy, এই ঘরের নাম হলো 3dyz, এই ঘরের নাম হলো 3dzx, আর এটার নাম হলো 3dx স্কোয়ার মাইনাস y স্কোয়ার, হলো 3dz স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? এখন দেখেন স্যার, এখন আপনি যদি ইলেকট্রন গুলাকে একটু পরের স্টেপ একটু ভালো করে লিখেন 1s2 2s2 2p6 3s2, এখন দেখেন আপনার আপনার এই ঘরের নাম তো 3px, এই ঘরের নাম কি? 3py, এই ঘরের নাম কি স্যার? 3pz। x ইলেকট্রন কটা? একটা। y ইলেকট্রন কটা? একটা। z ইলেকট্রন কটা? একটা। আর 3d এই ঘরটার নাম আপনার কি স্যার? 3dxy। এই যে 3dxy চলে গেছে একটা। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় কি আমি বুঝতে পারছি? স্যার আমি আপনাকে বলছি সাধারণত আমি যদি তাকে উত্তেজিত করি, তার সর্বশেষ শক্তি স্তরের উপশক্তি স্তর যেটা আছে এটাকে ভাঙা শুরু করবে। এই যে 4টা ইলেকট্রন সে স্যার 4টা ইলেকট্রন প্রথমে 3p একটা একটা করে যাবে, আর একটা ইলেকট্রন তার পরবর্তী শক্তি স্তরে মানে 3d তে প্রবেশ করে ফেলবে। কথা কি বুঝতে পারছি? তো এখানে দেখা যায় যতগুলা বেজোড় ইলেকট্রন থাকবে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যতগুলা বেজোড় ইলেকট্রন থাকবে, এইগুলোকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন। এগুলোকে কি বলা হয়? অযুগ্ম। সে এই অযুগ্ম ইলেকট্রন গুলাকে অন্য যে কারোর সাথে শেয়ার করতে পারবে, সে গ্রহণ ত্যাগ সবগুলাই করতে পারবে। তার মানে এখানে এই 4টা যেহেতু বেজোড় ইলেকট্রন আছে, তাহলে 4টাই হলো তার যোজনী। আপনি সহজে মনে রাখেন, কোন মৌলকে যদি আপনি উত্তেজিত করেন, যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকবে এইগুলাকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন, আর অযুগ্ম ইলেকট্রন গুলাই তার যোজনী। আর দেখেন স্যার, এই জায়গায় আপনার অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন হয়েছে এখানে 4টি। যেহেতু অযুগ্ম ইলেকট্রন 4টা, তাই তার এখানে যোজনী হবে হলো 4। কথা কি বুঝাইতে পারছি? আপনি প্রথমে একটা বিষয় একটু খুব ভালো করে খেয়াল করেন, আপনি যখন স্বাভাবিক অবস্থায় যখন সালফার করছিলেন, তখন ইলেকট্রন বিন্যাস করে দেখছিলেন সর্বশেষ শক্তি স্তর তার 2টা কম, তাই সে 2টি ইলেকট্রন গ্রহণ করছিল। কথা কি বুঝাইতে পারছি? 2 ইলেকট্রন গ্রহণ করার কারণে তার যোজনী হয়ে গেছিল 2। পরে তাকে যখন আপনি উত্তেজিত করলেন, উত্তেজিত করার সময় আমি আপনাকে বলছি সর্বশেষ শক্তি স্তর ভাঙবে। এখন সর্বশেষ শক্তি স্তর আমি দেখতে পাচ্ছি 3s এবং 3p, মানে সর্বশেষ শক্তি স্তরের উপশক্তি স্তর হলো তার 2টা। কথা কি বুঝাইতে পারছি? সর্বশেষ শক্তি স্তরের উপশক্তি স্তর হলো 2টা। 2টা উপশক্তি স্তর তো একবারে ভাঙতে পারবে না, আগে সর্বশেষ উপশক্তি স্তরটা ভাঙবে, 3p ভাঙবে। এখন 3p ভেঙে তার থেকে একটা ইলেকট্রন তার পরবর্তী শক্তি স্তরের মধ্যে চলে যাবে,
পরবর্তী উপশক্তি স্তর। দেখেন এখন 3p পরে আসে সাধারণত 3d। আমি বলছিলাম পি এ, এই যে পির যে উপশক্তি স্তর, এখানে সাধারণত 3টা ভাগে ইলেকট্রন গুলো থাকে, তার 6টা ইলেকট্রন। তো প্রথম এই যে 3টা ঘরের মধ্যে, কথা কি বুঝতে পারছি? তো একটা প্রত্যেকটা ঘরে 2টা করে থাকার কথা, তার এখানে যে 4টা আছে, প্রথমে একটা একটা করে হবে, আর একটা ইলেকট্রন তার পরেরটাতে চলে যাবে, এই 3d তে চলে আসছে। এটাকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন। আর কোন পরমাণুর যে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই হবে তার যোজনী। তো তার যোজনী 2 পাইলাম, তার যোজনী 4 পাইলাম, কথা কি বুঝছেন? এখন তার 6 যখন সে প্রদর্শন করতে চাইবে, তখন তার 6 এর ক্ষেত্রে রাষ্ট্রটা করে রাখলাম। এখন সে যখন তার যোজনী 6 প্রদর্শন করতে চাইবে স্যার, দেখেন তখন সে ঘটনাটা কি করবে। আমি যদি এই জায়গায় যদি একটু লিখি স্যার, তার যোজনী যখন 6 সে প্রদর্শন করতে চাইবে, তখন দেখেন সালফারকে তখন আপনি আরো উত্তেজিত করবেন। দেখেন অধিক উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায়, এখন দেখেন এখন ডাবল কোটেশন দিবেন। আপনি সালফারকে যখন আরো উত্তেজিত করবেন, তখন তার ঘটনাটা কেমন হবে দেখেন। আমি একটু এই পাশটা মুছে দিই। সালফারকে যখন আপনি আরো উত্তেজিত করবেন, তখন তার ইলেকট্রনগুলো দেখেন 1s2, 2s2, 2p6, 3s। এখন দেখেন স্যার, আমি আপনাকে বলছিলাম সর্বশেষ শক্তি স্তর ভাঙবে, প্রথমে ভাঙবে সর্বশেষ উপশক্তি স্তর, এটা ভাঙা শেষ। তাকে যখন আপনি আরো উত্তেজিত করবেন, যখন তাকে আরো তাপ দিবেন, তখন এটা ভাঙা শেষ, এখন সে এইটা ভাঙবে। এখন 3s, যেটা 3s এর একটা s এর মধ্যে একটা ইলেকট্রন থাকতো, sp, p এ আপনার কয়টা ঘর থাকতো স্যার? 3টা ঘরের মধ্যে ইলেকট্রন গুলো থাকতো। পরেরটা ছিল আপনার d, 3d। এখানে দেখেন 1 2 3 4 5, 1 2 3 4 5। স্যার দেখেন এই হলো আপনার বিষয়। এখন স্যার প্রথমে স্যার এইখানে তো আপনার বিষয় যেটা ছিল, এইখানে আপনার ইলেকট্রন গুলো একটা 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 এইখানে ছিল, পরে এস এর মধ্যে কিন্তু আপনার ছিল 2টা। এখন এস এর একটা ইলেকট্রন ভেঙে আপনার 3d তে আরেকটাতে চলে যাবে। দেখেন স্যার এখন কিন্তু তার অযুগ্ম ইলেকট্রন কয়টা হলো স্যার? 6টা। এখানে অযুগ্ম 6টা হওয়ার কারণে তার যোজনী কিন্তু স্যার 6 প্রদর্শন করবে। এইগুলো হলো ইলেকট্রনের স্পিন স্যার। এইগুলো আপনারা ইন্টারমিডিয়েটে গেলে আরো ভালো করে জানতে পারবেন। এসএসসি লেভেলে এটা নিয়ে খুব একটা আলোচনা নাই তো, কিন্তু সালফারের যোজনী, একাধিক যোজনীর প্রদর্শনটা এর থেকে সহজভাবে আর বোঝানো যায় না, তাই আমি স্পিন গুলো আইনা আপনাকে সহজ দিয়ে বুঝাই দিচ্ছি। এখন দেখেন আপনি যদি তাকে যদি ওইভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখতে চান, যেমন 1s2, 2s2, 2p6, দেখছেন পরে 3s এ একটা, পরে 3px এ একটা, 3py এ একটা, 3pz এ একটা, কথা বুঝাইতে পারছি? পরে আপনার 3d তে কিন্তু 2টা আসছে, যেমন 3dxy এটাতে একটা, পরেরটা হলো 3dyz এটাতে হলো একটা। দেখেন এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আসলো? এখন এখানে অযুগ্ম ইলেকট্রন 2টা, 4টা, 6টা অযুগ্ম। তাহলে তার এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা স্যার? অযুগ্ম ইলেকট্রন আসলো 6টি। যেহেতু অযুগ্ম ইলেকট্রন আসছে 6টি, তাহলে তার যোজনী হবে এখানে 6। আর তার যোজনী এখানে কত হবে স্যার? 6। এগুলো কিন্তু খুবই সিম্পল বিষয়, আপনাকে এগুলা ভিতর থেকে চিন্তা করতে হবে, তাইলেই হয়ে যাবে। আপনি একটু খুব ভালো করে বুঝেন যে আমি যখন সালফারের একাধিক যোজনী প্রদর্শন করতেছিলাম, যোজনী মানে হলো কোনো একটা পরমাণু যে কটা ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করবে তাই হলো যোজনী। দেখেন স্যার এখানে সালফারের যোজনী 2 হয়। আমি স্বাভাবিক অবস্থায় সালফারের যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম, তার সর্বশেষ শক্তি স্তরে 2টা কম ছিল, সে 2টা গ্রহণ করে স্বাভাবিক অবস্থায় তাই তার যোজনী হয়েছিল 2। বুঝছি। এরপরে দেখেন উত্তেজিত অবস্থায় যখন আমি সালফারকে করছিলাম, তখন আমি দেখতে পাই যে আমি আপনাকে বলছি কোন পরমাণুকে যদি আমি উত্তেজিত করি, তার সর্বশেষ শক্তি স্তর ভাঙা শুরু করবে, কথা কি বুঝাইতে পারছি? এখন সর্বশেষ শক্তি স্তরে যদি একাধিক উপশক্তি স্তর থাকে, তাহলে সর্বশেষ উপশক্তি স্তর আগে ভাঙবে। এই যে পি, আপনার পি ভাঙছে, পি এ 4টা ইলেকট্রন ছিল, পি ভেঙে পি থেকে একটা ইলেকট্রন তার পরবর্তী উপশক্তি স্তরে চলে আসছে। আমি আপনাকে বুঝাই দিছি পির মধ্যে সাধারণত 6টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তার 6টা ইলেকট্রন 3টা ঘরের মধ্যে থাকে। এখন 3টা ঘরের ইলেকট্রন গুলো সাধারণত একটা এখান থেকে অপসারিত হয়ে আর একটা 3d তে চলে আসবে। ঘরগুলোর নাম আমি দিয়ে দিলাম, যে এই ঘরের নাম x, এটা y, এটা z। তাহলে এই ঘরের নাম হবে 3px, 3py, 3pz। একটা করে এখানে দেখতে পাই যে অযুগ্ম ইলেকট্রন। আমি বলছি কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকবে, এইগুলাকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন। বেজোড় ইলেকট্রন গুলোকে বলা হয় অযুগ্ম ইলেকট্রন, আর এই বেজোড় ইলেকট্রন গুলাই হয় তার যোজনী। এরপর আমি যখন অধিক উত্তেজিত, তাকে যখন আরো উত্তেজিত করছিলাম, সব এখানে আপনার ভাঙছিল 3pটা। দেখেন কথা কি বুঝছেন? এইটা হলো সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ উপশক্তি স্তর, কিন্তু এইটাও কিন্তু সর্বশেষ শক্তি স্তর, কিন্তু সবটাই সর্বশেষ উপশক্তি স্তর ভাঙিয়ে তারপর এটাতে আসবে। এখন 3sটাও ভাঙবে, এখান থেকে 3sটা ভাঙে এখান থেকে একটা এখানে চলে আসছে। দেখেন এখান থেকে একটা এখানে চলে আসছে, কথা কি বুঝছেন? তার মানে 3s থাকবে একটা, 3px একটা, y একটা, z একটা।
বুঝছেন, পুরো 3D 100 আগে একটা ছিল, কিন্তু এটাতে প্রবেশ করে নাই আগে, কিন্তু এখন এটাকে আরো উত্তেজিত করতে এইখানে ভাঙে এখানে একটা আসবে, এখানে অযুগ্ম ইলেকট্রন 6টা, এটা দুজনই হবে 6। এটা এই প্রশ্নটা এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনারা সবাই এটা খুব গুরুত্ব দেওয়া বুঝেন এবং ফিল করেন ভিতর থেকে, আমি আশা করি প্রত্যেকেই বুঝতে পারবেন। এই বছর এসএসসি 26-এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনারা কথাটা মিলায় নিয়েন, যে দেখবেন মিনিমাম 2টা বা 3টা বোর্ডে এটা এসে পড়বে, আরো এর থেকে বেশি বোর্ডে এটা আসতে পারে, সালফার কেন একাধিক যোজনী প্রদর্শন করে। স্যার ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমি শেষ করে দিব। আমাদের এই যে একটা চ্যানেল, আমাদের এই যে একটা প্রতিষ্ঠান নাইমস এরেনা, এই প্রতিষ্ঠানটা খুবই নতুন একটা প্রতিষ্ঠান, আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠানটা উদ্ভাবন করা হয়েছে। এখন এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকেন, আপনাদেরকে আমরা মজার মজার এবং গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দিব ইনশাল্লাহ। আপনারা যদি আরো নতুন কোনো ক্লাসের ভিডিও চান তাহলে এখানে কমেন্টস করে জানান, আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বড় করবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।